শোন, একটা কথা বলি, খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করি তোমায়। রাগ করো না প্লিজ। শেষ কবে নিজের বালিশটাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলে, মনে পড়ে? না, আমি ওই ছোটবেলার খেলনা বা চকলেটের জন্য কান্নার কথা বলছি না। আমি সেই কান্নার কথা বলছি, যেই কান্নাটার কোনো শব্দ নেই, যেই কান্নাটার কোনো সাক্ষী নেই, যেই কান্নাটা গভীর রাতে, যখন চারপাশের সবাই ঘুমে অচেতন, যখন পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে যায়, ঠিক তখন তোমার বুকের ভেতর থেকে দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যায়। আচ্ছা, তোমার কি কখনো এমন হয়েছে, রাত তখন 2টো বা 3টে বাজে, ঘরের ফ্যানটা ঘুরছে, একটা একঘেয়ে শব্দ, তুমি বিছানায় শুয়ে আছো, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম আসছে না, চোখের পাতাগুলো ভারী, শরীরটা ক্লান্ত, কিন্তু মস্তিষ্কটা জেগে আছে। আর ঠিক সেই মুহূর্তে চোখের কোণ বেয়ে 1 ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল কানের কাছে। তুমি হাত দিয়ে মুছলে না, তুমি চাইলে না কেউ দেখুক, তুমি চাইলে না নিজের কাছেও নিজে দুর্বল প্রমাণ হও। কিন্তু ওই 1 ফোঁটা জল, ওটার ওজন কত জানো? আজকের এই আলোচনাটা তাদের জন্য যারা দিনের আলোতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অভিনেতা আর রাতের অন্ধকারে পৃথিবীর সবচেয়ে অসহায় দর্শক। দেখ, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, ছেলেরা কাঁদে না, তাই না? পড়ে গিয়ে হাঁটু ছেলে গেলে বাবা বলেছে, ছি বাবা, তুমি ছেলে, তুমি কাঁদবে কেন? একটু বড় হয়ে যখন কোনো খেলনার জন্য বায়না করেছ, তখন বলা হয়েছে, মেয়েদের মতো ভ্যাভ্যা করো না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় আমাদের শেখানো হয়েছে ছেলেদের হতে হবে পাথরের মতো, শক্ত, কঠিন, অনুভূতিহীন। কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে পাথরও তো ক্ষয়ে যায়। ঝর্ণার জল যখন দিনের পর দিন পাথরের বুকে আঘাত করে, পাথরও তো ভেঙে যায়। তাহলে আমরা তো রক্তমাংসের মানুষ, আমাদের বুকের ভেতরটা কি লোহা দিয়ে বাঁধানো? আমাদের কি কষ্ট হয় না? আমাদের কি স্বপ্ন ভাঙে না? আমাদের কি বিশ্বাস ভাঙে না? অবশ্যই ভাঙে। আর যখন ভাঙে, তখন একটা ছেলে যেভাবে কাঁদে, সেই কান্নাটা পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হতে পারত যদি কেউ সেটা দেখত। কিন্তু কেউ দেখে না, কারণ একটা ছেলে যখন কাঁদে, সে দরজা বন্ধ করে কাঁদে, সে বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদে, যাতে জলের শব্দের সাথে তার কান্নার শব্দ মিশে যায়। সে বাইক চালাতে চালাতে হেলমেটের গ্লাসের আড়ালে কাঁদে। কেন জানো? কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষের চোখের জল মানেই দুর্বলতা, পুরুষের চোখের জল মানেই ব্যর্থতা। একটু ভাবো তো, তোমার কি মনে হয় না যে তোমার কাঁধের ওপর আকাশ সমান চাপ? একটু খেয়াল করে দেখো, তোমার বয়স এখন কত? 25, 30, 35? এই বয়সটা ছেলেদের জীবনের সবচেয়ে কঠিন সময়। একদিকে ক্যারিয়ারের টেনশন, পকেটে হয়তো টাকা নেই, কিন্তু মাথায় হাজারটা দায়িত্ব। বাবার রিটায়ারমেন্টের বয়স হয়েছে, মায়ের ওষুধের খরচ বাড়ছে, ছোট ভাই বোনদের আবদার, আর যদি প্রেমিকা বা স্ত্রী থাকে, তাদের এক্সপেকটেশন। সবাই তোমার দিকে তাকিয়ে আছে, সবাই তোমার কাছে কিছু না কিছু চায়। কেউ তোমার কাছে টাকা চায়, কেউ সময় চায়, কেউ নিরাপত্তা চায়। কিন্তু তুমি কার কাছে চাইবে? তোমার যখন খারাপ লাগে, তখন কি তুমি গিয়ে বাবাকে বলতে পারো, বাবা আমার আর ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত? পারো না, কারণ তুমি জানো এই কথা শুনলে বাবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। তুমি কি মায়ের কাছে গিয়ে কাঁদতে পারো? পারো না, কারণ মা কষ্ট পাবে। তুমি কি প্রেমিকার কাছে গিয়ে দুর্বলতা প্রকাশ করতে পারো? সব সময় পারো না, কারণ তোমার মনে ভয় কাজ করে, যদি সে আমাকে দুর্বল ভাবে, যদি সে আমাকে ছেড়ে চলে যায়। তাই তুমি কি করো? তুমি একটা মুখোশ পরো। আই অ্যাম ফাইন বা আমি ভালো আছি, এই 3টি শব্দের একটা মুখোশ। সকালবেলা ঘুম থেকে ওঠো, আয়নার সামনে দাঁড়াও, চোখে মুখে জল দাও, তারপর একটা নকল হাসি মুখে লাগিয়ে ঘর থেকে বের হও। অফিসে বসের ঝাড়ি খাও, বা বেকার হলে ইন্টারভিউ বোর্ডের অপমান সহ্য করো, রাস্তায় জ্যামে আটকে থাকো, বন্ধুদের আড্ডায় গিয়ে হাসাহাসি করো। এমন ভান করো যেন তোমার জীবনটা পারফেক্ট, যেন তোমার কোনো দুঃখ নেই। কিন্তু সন্ধ্যের পর, যখন সূর্য ডুবে যায়, যখন তুমি বাড়ি ফিরছ, তখন কি ওই মুখোশটা আর থাকে? আমি জানি অনেকেরই থাকে না। বাসে বা রিকশায় জানলার পাশে বসে যখন বাইরের ধুলোমাখা শহরের দিকে তাকাও, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে হয়, আমি আসলে কি করছি? আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? আমি কি কিছুই করতে পারবো না?
আজকের টপিকটা, একটা ছেলে যখন নীরবে কাঁদে তখন আকাশও ভারী হয়ে যায়। এটা কোনো কবিতার লাইন নয় ভাই, এটা বাস্তবতা। একটা মেয়ে যখন কাঁদে, তার পাশে দাঁড়ানোর জন্য, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত 4-5 জন মানুষ পাওয়া যায়। এটা সমাজের নিয়ম এবং এটা ভালো, আমি বলছি না এটা খারাপ। কিন্তু একটা ছেলে যখন কাঁদে, বিশ্বাস করো, কেউ আসে না। উল্টে যদি কেউ দেখে ফেলে, সে উপহাস করে। সে বলে, কিরে, মেয়েদের মতো কাঁদছিস কেন? বি আ ম্যান। আচ্ছা, এই বি আ ম্যান কথাটার মানে কি? এর মানে কি অনুভূতিহীন রোবট হয়ে যাওয়া? এর মানে কি কষ্ট পেলেও সেটা গিলে ফেলা? দেখ, ছেলেদের কান্নার পেছনে সাধারণত খুব সস্তা কোনো কারণ থাকে না। একটা ছেলে সহজে কাঁদে না। ও অনেক সহ্য করে। ও বসের অপমান সহ্য করে, ও প্রেমিকার অবহেলা সহ্য করে, ও সমাজের খোঁচা সহ্য করে। ও সহ্য করতে করতে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, যখন আর নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না, ঠিক তখনই ও কাঁদে। আর এই কান্নাটা আসে মূলত 3টি জায়গা থেকে। 1, শূন্য পকেট। 2, বিশ্বাসঘাতকতা। 3, অবহেলিত ভবিষ্যৎ। শোন, একটা ছেলের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হলো তার বেকারত্ব। তুমি যদি বেকার হও, তাহলে তোমার নিজের ঘরেও তোমার কোনো সম্মান নেই। এটা তেতো সত্য। সকালে যখন নাস্তার টেবিলে বসো, তখন বাবার চোখের দিকে তাকাতে লজ্জা লাগে না? মনে হয় না যে এই বয়সে আমার বাবাকে খাওয়ানোর কথা, আর আমিই বাবার অন্ন ধ্বংস করছি? এই যে গিল্টি ফিলিংস, এই যে অপরাধ বোধ, এটা তোমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। তখন মনে হয় আমি একটা বোঝা, আমি একটা ব্যর্থ প্রজেক্ট। আর এই ফিলিংসটা যখন রাতে একা একা তোমাকে আক্রমণ করে, তখন কি কান্না আটকে রাখা যায়? আরেকটা বিষয় হলো ভালোবাসার মানুষের চলে যাওয়া। দেখ, ছেলেরা ভালোবাসলে উজাড় করে ভালোবাসে। একটা মেয়ে হয়তো প্র্যাকটিক্যাল ভাবতে পারে, কিন্তু একটা ছেলে যখন প্রেমে পড়ে, তখন সে ওই মেয়েটাকে ঘিরে তার পুরো পৃথিবী সাজায়। সে ভাবে, আমি কষ্ট করব, কিন্তু ওকে রানীর মতো রাখব। সে তার কেরিয়ার, তার স্বপ্ন, সব কিছুর সাথে মেয়েটাকে জড়িয়ে ফেলে। তারপর যখন সেই মানুষটা বলে, তোমার তো কোনো ভবিষ্যৎ নেই, আমি তোমার সাথে অনিশ্চিত জীবনে পা বাড়াতে পারবো না, তখন ছেলেটার দশা কি হয় জানো? সে চিৎকার করে কাঁদতে পারে না। সে কাউকে বলতে পারে না যে আমার স্বপ্নটা খুন হয়ে গেছে। সে শুধু হাসে। সে বলে, ঠিকই তো, তুমি ভালো থেকো। কিন্তু ওই ভালো থেকো বলার পর যখন সে একা হয়, তখন তার বুকের ভেতর যে সাইক্লোন বয়ে যায়, তার খবর কে রাখে? তুমি কি জানো, ছেলেদের ডিপ্রেশন আর মেয়েদের ডিপ্রেশনের মধ্যে একটা বিশাল তফাৎ আছে? মেয়েরা ডিপ্রেশনে থাকলে কথা বলে, শেয়ার করে। ছেলেরা ডিপ্রেশনে থাকলে চুপ হয়ে যায়, একদম চুপ। দেখবে, তোমার বন্ধু সার্কেলের যে ছেলেটা আগে সবচেয়ে বেশি ফাজলামি করত, যে সবাইকে হাসাতো, হঠাৎ করে সে কেমন যেন শান্ত হয়ে গেছে। সে আড্ডায় আসে কিন্তু কথা বলে না। সে হাসে কিন্তু হাসিটা চোখে পৌঁছায় না। সে ফোনের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু দেখে না। এই যে পরিবর্তন, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। ও ভেতরে ভেতরে ভাঙছে, ও চিৎকার করতে চাইছে, কিন্তু ওর গলার স্বর ফুটছে না। এই নীরব কান্নাটা প্রকৃতির ওপরও প্রভাব ফেলে। কেন বলেছি আকাশ ভারী হয়ে যায়? কারণ প্রকৃতির একটা নিয়ম আছে। প্রকৃতি সত্য পছন্দ করে, আর একটা ছেলের এই নীরব কান্না হলো পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য। এখানে কোনো ভান নেই, কোনো ছলনা নেই, এটা একদম পিওর পেন। যখন একজন মানুষ তার সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও হারে, যখন একজন মানুষ সৎ থাকার পরেও ঠকে, যখন একজন মানুষ সবাইকে ভালোবেসেও দিন শেষে একা হয়ে যায়, তখন তার ওই দীর্ঘশ্বাস বাতাসের ওজনকে বাড়িয়ে দেয়। তুমি হয়তো ভাবছো, ভাইয়া আপনি এত কথা বলছেন, কিন্তু সমাধান কি? আমি তো আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। শোনো, আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না। আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে, কালকেই দিন বদলে যাবে। না, কালকে দিন বদলাবে না। তোমার জীবন কোনো সিনেমা নয় যে 3 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে তুমি একা, একদম একা। কিন্তু সমস্যাটা হলো, তুমি এই একাকিত্বটাকে ভয় পাচ্ছ। তুমি ভাবছো তুমি দুর্বল। আসল সত্যটা কি জানো? এই কান্না, এই কষ্ট, এই একাকিত্ব, এগুলো তোমাকে শেষ করতে আসেনি, এগুলো তোমাকে তৈরি করতে এসেছে। লোহাকে পিটিয়ে যেমন তলোয়ার বানানো হয়, আগুন দিয়ে পুড়িয়ে যেমন সোনা খাঁটি করা হয়, ওপরওয়ালা এখন তোমাকে ঠিক সেই প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি কাঁদছ কারণ তুমি মানুষ, কিন্তু তুমি হাল ছাড়বে না কারণ তুমি পুরুষ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হলো আসল খেলা। আজকের এই স্ক্রিপ্টের পরবর্তী অংশগুলোতে আমরা গভীরে যাব।
আমরা দেখব কেন তোমার সাথে এমন হচ্ছে। আমরা দেখব এই সমাজ, এই আত্মীয় স্বজন, এই বন্ধুবান্ধব এরা আসলে কারা। এরা কি সত্যিও তোমার শুভাকাঙ্ক্ষী, নাকি এরা তোমার এই অবস্থার জন্য অপেক্ষা করছিল। আমরা এটাও জানব কিভাবে এই চোখের জলকে শক্তিতে রূপান্তর করতে হয়, কিভাবে এই মিডনাইট ভালনারেবিলিটি বা মাঝরাতের দুর্বলতাকে ব্যবহার করে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে হয় যেখানে কেউ তোমাকে আর আঘাত করতে পারবে না। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, নিজের কাছে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমি ভালো নেই। নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি এখন হেরে যাচ্ছি, কিন্তু আমি খেলাটা শেষ করিনি। এই স্বীকারোক্তিটা খুব জরুরি, কারণ রোগ সারাতে হলে আগে মানতে হয় যে শরীরে রোগ আছে। মনের কষ্ট সারাতে হলে আগে মানতে হয় যে মন ভালো নেই। এখন বলো, তুমি কি প্রস্তুত এই জার্নিতে আমার সাথে গভীরে যাওয়ার জন্য? তুমি কি প্রস্তুত সেই সব তেতো সত্য শোনার জন্য যা তোমাকে কেউ মুখের ওপর বলে না? যদি প্রস্তুত থাকো তাহলে চলো আমরা পরের ধাপে যাই, যেখানে আমরা ছিঁড়ে খুঁড়ে দেখব এই সমাজের মুখোশ এবং তোমার এই একাকিত্বের আসল কারণ। তোমার কি মনে হয়, তোমার এই একাকিত্বের জন্য শুধু তোমার ভাগ্য দায়ী, নাকি তোমার চারপাশের এই সমাজ, এই মানুষগুলো যাদের তুমি নিজের মনে করতে, তাদেরও কোনো ভূমিকা আছে? শোন, একটা নির্মম সত্য কথা বলি, কথাটা হজম করতে তোমার কষ্ট হবে, মেজাজ খারাপ হবে, এমনকি আমার উপর রাগও হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। পৃথিবীতে একমাত্র মা আর খুব ভাগ্য ভালো হলে বাবা ছাড়া তোমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না, কেউ না। শুনতে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমি ভুল বলছি। তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আজ যদি তোমার চাকরিটা চলে যায়, আজ যদি তোমার ব্যবসাটা দেউলিয়া হয়ে যায়, আজ যদি তুমি রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকো, আগামীকাল কতজন মানুষ তোমাকে ফোন করে বলবে, চিন্তা করিস না দোস্ত, আমি আছি? হাতে গোনা একজন বা দুইজন, অথবা হয়তো কেউ না। আমাদের সমাজটা পুরুষদের ভালোবাসে না, সমাজ পুরুষদের ব্যবহার করে। ছেলেদের জন্মই হয়েছে প্রোভাইড করার জন্য। যতক্ষণ তুমি দিতে পারবে, যতক্ষণ তোমার পকেট গরম থাকবে, যতক্ষণ তোমার ক্ষমতায় জোর থাকবে, ততক্ষণ তুমি সবার প্রিয়, তুমি রাজা। বন্ধুরা বলবে, মামা তুই তো সেই। প্রেমিকা বলবে, তুমিই আমার সব। আত্মীয়রা বলবে, আমাদের অমুক তো গর্বের বিষয়। কিন্তু যেদিন তুমি দিতে পারবে না, যেদিন তুমি হাত পেতে বলবে, আমার একটু সাহায্য দরকার, সেদিন দেখবে এই চেনা মুখগুলো কেমন অচেনা হয়ে গেছে। তুমি কি কখনো মৌমাছি দেখেছ? ফুলের উপর ততক্ষণই বসে যতক্ষণ ফুলে মধু থাকে। মধু শেষ হয়ে গেলে মৌমাছি আর ওই ফুলের দিকে ফিরেও তাকায় না। আমাদের চারপাশের 90% মানুষ হলো এই মৌমাছির মতো, আর তুমি হলে সেই ফুল। যতক্ষণ তোমার কাছে সাকসেস নামের মধু আছে, ততক্ষণ ভন ভন করে মাছি ঘুরবে। মধু শেষ, খেলা শেষ। দেখ, তোমার ডিপ্রেশনের একটা বড় কারণ হলো তুমি এই ধান্দাবাজ সমাজকে নিজের ভেবে ভুল করেছ। তুমি ভেবেছ, আমি তো সবার জন্য করেছি, আমি তো বন্ধুর বিপদে নিজের পকেটের শেষ টাকাটা দিয়ে দিয়েছি, আমি তো প্রেমিকার জন্য বৃষ্টিতে ভিজেছি, আমি তো কাজিনের বিয়ের জন্য নিজের কাজ ফেলে খেটেছি, তাহলে আমার বিপদে ওরা কেন নেই? তুমি বোকা, তুমি ইমোশনাল বোকা। তুমি ভুলে গেছো যে এটা একটা লেনদেনের পৃথিবী, গিভ অ্যান্ড টেকের বাজার। এখানে আবেগের কোনো দাম নেই, দাম আছে শুধু উপযোগিতার, ইউটিলিটির। একটা ছেলের ভ্যালু ততক্ষণই যতক্ষণ সে কাজের। একটা অকেজো ছেলেকে কেউ ভালোবাসে না, এমনকি একটা সময় নিজের পরিবারের কাছেও সে বোঝা হয়ে দাঁড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখো বাবা মুখ কালো করে আছে, মা খিটখিট করছে, এর কারণ কি জানো? এর কারণ হলো তুমি এখনো সফল হতে পারোনি। তাদেরও দোষ নেই, তারাও সমাজের চাপে আছে। সমাজ তাদের গুঁতো দিচ্ছে, কি হলো, তোমার ছেলে কিছু করে না, বসে বসে খায়। এই খোঁচাগুলো যখন তারা সহ্য করতে পারে না, তখন সেই বিষটা তোমার ওপর ছাড়ে। আর রিলেশনশিপ, ভাই আমার, ভালোবাসা খুব সুন্দর জিনিস, কিন্তু ক্ষুধা পেটে ভালোবাসা বেশিক্ষণ টেকে না। তুমি হয়তো ভাবছ, ও আমাকে বলেছিল ও আমাকে ছাড়া বাঁচবে না। বিশ্বাস করো, ও মিথ্যে বলেনি, তখন ওর সিচুয়েশন অনুযায়ী ওটাই সত্য ছিল। কিন্তু মানুষ পরিস্থিতির দাস। যখন দেখবে তোমার সমবয়সী অন্য ছেলেরা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে বা বিদেশে ট্যুর দিচ্ছে, আর তুমি রিক্সা ভাড়ার টাকা বাঁচাতে হেঁটে বাড়ি ফিরছ, তখন ওই ভালোবাসার মানুষটার মনেও প্রশ্ন জাগবে,
আমি কি ভুল করলাম? আমার জীবনটা কি নষ্ট হয়ে যাচ্ছে? এবং এক সময় সে চলে যাবে। সে হয়তো সরাসরি বলবে না যে তুমি গরিব তাই চলে যাচ্ছি, সে অজুহাত দেবে। সে বলবে আমাদের মেন্টালিটি মিলছে না বা ফ্যামিলি মানছে না। কিন্তু তুমি, আমি এবং ওই ওপরওয়ালা জানেন আসল কারণটা হলো তোমার অক্ষমতা। এটা শুনে মেয়েদের বা সমাজকে গালি দিও না, এটাই প্রকৃতির নিয়ম। সবাই নিরাপত্তা চায়, সবাই ভালো থাকতে চায়, কেউ ডুবে যাওয়া জাহাজে বসে থাকতে চায় না। তুমি এখন একটা ডুবে যাওয়া জাহাজ, তাই ইঁদুররা সবার আগে লাফাচ্ছে। কিন্তু শোন, এই বাস্তবতাটা বোঝার পর তোমার কান্না পাওয়ার কথা নয়, তোমার রাগ হওয়ার কথা। নিজের ওপর রাগ, পরিস্থিতির ওপর রাগ। তুমি রাতে কাঁদো জানো, কারণ তুমি এখনো আশা করছো। তুমি এখনো আশা করছো যে কেউ একজন আসবে, তোমার কাঁধে হাত রাখবে এবং ম্যাজিক করে সব ঠিক করে দেবে। তুমি এখনো আশা করছো যে ওই মানুষটা ফিরে আসবে এবং বলবে সরি, আমি ভুল ছিলাম। এই আশাটাই তোমাকে মারছে। তুমি কি জানো, তোমার এই খারাপ সময়টা আসলে একটা আশীর্বাদ? হ্যাঁ, ঠিকই শুনেছ, আশীর্বাদ। কারণ এই খারাপ সময়টা হলো একটা ছাঁকনি, মানে ফিল্টার। চা বানানোর সময় যেমন ছাঁকনি দিয়ে চায়ের পাতা আর লিকার আলাদা করা হয়, ঠিক তেমনি এই খারাপ সময়টা তোমার জীবন থেকে ফেক মানুষগুলোকে আলাদা করে দিচ্ছে। ভাবো তো, যদি তুমি আজ লটারিতে 1 কোটি টাকা পেতে, তাহলে কি তুমি কখনো বুঝতে পারতে কে তোমার আসল বন্ধু আর কে সুবিধাবাদী? পারতে না। সবাই তোমার সাথে সেলফি তুলত। কিন্তু আজ যখন তোমার পকেটে 10 টাকাও নেই, এখন যারা তোমার পাশে আছে, যদি কেউ থাকে, ওরাই তোমার আসল সম্পদ। আর যারা ফোন ধরা বন্ধ করে দিয়েছে, মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, ওদেরকে চিনে রাখো। এদের নামগুলো মনের ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখো। ভবিষ্যতে যখন তুমি আবার উপরে উঠবে, আর বিশ্বাস করো তুমি উঠবেই, তখন যেন এই বেঈমানগুলো আবার তোমার জীবনে ঢুকতে না পারে। আর একটা বিষয় নিয়ে কথা বলি, তুলনা বা কম্প্যারিজন। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে বিষিয়ে দিয়েছে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবাই সফল। অমুক ভাই নতুন বাইক কিনেছে, তমুক বন্ধু মালদ্বীপে হানিমুনে গেছে, পাড়ার ছোট ভাই ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাচ্ছে। আর তুমি স্ক্রোল করছো আর নিজের ভেতর গুটিয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে সবাই এগিয়ে গেল, শুধু আমিই পিছিয়ে পড়লাম, আমার দ্বারা কিচ্ছু হবে না। দেখ, সোশ্যাল মিডিয়া হলো একটা শোরুম। শোরুমে মানুষ শুধু সাজানো জিনিস রাখে, গোডাউনের ময়লা দেখায় না। যে বন্ধুটা হাসি মুখে কাপল ফটো দিয়েছে, তুমি জানো না কাল রাতে তাদের মধ্যে ডিভোর্স নিয়ে ঝগড়া হয়েছে কিনা। যে ছেলেটা বাইকের ছবি দিয়েছে, তুমি জানো না সে ঋণের কিস্তির চাপে রাতে ঘুমাতে পারে কিনা। তুমি অন্যের হাইলাইটসের সাথে নিজের বিহাইন্ড দ্য সিন তুলনা করছো, এটা বোকামি। শোন ভাই, জীবনটা কোনো 100 মিটার দৌড় প্রতিযোগিতা নয় যে সবাইকে একই সময়ে ফিনিশ লাইনে পৌঁছতে হবে। কেউ 25 বছরে সিইও হয়, আবার 50 বছরে মারা যায়। কেউ 40 বছরে ব্যবসা শুরু করে, 90 বছর পর্যন্ত রাজত্ব করে। তোমার ঘড়ি আর অন্যের ঘড়ি এক নয়। কিন্তু সমস্যা হলো, তুমি অন্যের দিকে তাকাতে গিয়ে নিজের রাস্তার দিকে তাকাচ্ছ না। তুমি হতাশ হয়ে বসে আছো। তুমি ভাবছো আমার জীবনটা এত জঘন্য কেন? তোমার জীবন জঘন্য কারণ তুমি ভিকটিম কার্ড খেলছো। তুমি ভাবছো তুমি পরিস্থিতির শিকার। হায় হায়, আমার সাথে কেন এমন হলো? ও কেন আমাকে ধোকা দিল? বস কেন আমাকে ছাঁটাই করলো? যতক্ষণ তুমি এই কেন এর লুপে আটকে থাকবে, ততক্ষণ তুমি ওই অন্ধকার গর্তেই থাকবে। একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। পুরুষ মানুষের জীবনে সম্মান ভালোবাসার চেয়েও বেশি জরুরি। আর সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান আদায় করে নিতে হয়। তুমি যখন দুর্বল, তুমি যখন কান্নাকাটি করছো, তুমি যখন ফেসবুকে স্যাড স্ট্যাটাস দিচ্ছ, তখন মানুষ তোমাকে করুণা করবে, কিন্তু সম্মান করবে না। আর করুণা হলো পুরুষের জন্য বিষ। ভিক্ষুককে মানুষ করুণা করে, টাকা ছুড়ে দেয়, কিন্তু কেউ ভিক্ষুককে নিজের ড্রয়িং রুমে বসিয়ে চা খাওয়ায় না। তুমি কি চাও, করুণা নাকি সম্মান? যদি সম্মান চাও, তাহলে এই ঘ্যান ঘ্যান করা বন্ধ করো। ও আমাকে বুঝল না, সমাজ আমাকে দাম দিল না, এসব কথা বলা বন্ধ করো। সমাজ তাকেই দাম দেয় যে নিজের দাম তৈরি করে। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা নরক হতে পারে, কিন্তু নরক থেকে বের হওয়ার রাস্তাটা কান্নাকাটি করে পাওয়া যাবে না। রাস্তাটা তৈরি করতে হবে আগুনের ওপর দিয়ে হেঁটে।
তোমার এখন রাগ হওয়া উচিত, ওই যে বললাম রেজ। নিজের পরিস্থিতির ওপর একটা জেদ থাকা উচিত। আমাকে সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছে, ঠিক আছে, আমি দেখিয়ে দেব আমি কে। এই যে মানুষগুলো তোমাকে এখন অবজ্ঞা করছে, যারা তোমার ফোন রিসিভ করতে বিরক্ত বোধ করে, তাদেরকে ভুল প্রমাণ করাটা কি তোমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত না? প্রতিশোধ নেওয়া মানে এই নয় যে তুমি তাদের ক্ষতি করবে। সেরা প্রতিশোধ হল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তাদের ডাক তোমার কানে পৌঁছাবে না। সেরা প্রতিশোধ হল তুমি এতটাই ভালো থাকবে, এতটাই সফল হবে যে তোমাকে দেখে তাদের নিজেদের জীবনটাকে তুচ্ছ মনে হবে। কিন্তু সেটা কিভাবে করবে? পকেটে টাকা নেই, মনে জোর নেই, চারপাশে অন্ধকার। এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তাটা কি? রাস্তা আছে, খুব কঠিন রাস্তা, কিন্তু রাস্তা আছে। এটাকে বলে দ্য লোন উলফ পাথ বা একলা চলনীতি। এখন তোমাকে কিছু নির্মম সিদ্ধান্ত নিতে হবে, কিছু কঠিন কাজ করতে হবে যা তুমি আগে কখনো করনি। পরের সেকশনে আমি তোমাকে এক্স্যাক্টলি সেই রোড ম্যাপটা দেব। আমি তোমাকে বলবো কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসতে হয়, কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে আধ্যাত্মিকতা এবং কাজের মাধ্যমে নিজেকে ইস্পাত কঠিন করে তুলতে হয়। তুমি কি শুনতে চাও কিভাবে একটা সাধারণ ছেলেকে সিগমা বা হাই ভ্যালিউ ম্যানে পরিণত করা যায়? তুমি কি জানতে চাও কিভাবে রাতের কান্নাকে সকালের জ্বালানিতে রূপান্তর করতে হয়? তাহলে প্রস্তুত হও, কারণ পরের পর্বটা তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। কান্না শেষ? চোখ মুছে ফেলেছ? গুড, অনেক হয়েছে। বালিশ অনেক ভিজিয়েছ, দেবদাস হয়ে অনেক ঘুরেছ, স্যাড সং অনেক শুনেছ। এবার ওসব ড্রামা বন্ধ করো। এবার একটু কাজের কথায় আসি। সেকশন 2তে তোমাকে দেখিয়েছি সমাজ কতটা নিষ্ঠুর। এখন সেকশন 3তে আমি তোমাকে শেখাবো কিভাবে এই নিষ্ঠুর সমাজকে নিজের পায়ের নিচে আনতে হয়। আমি তোমাকে শেখাবো কিভাবে একটা ভাঙাচোরা ছেলেকে লৌহ মানবে পরিণত করতে হয়। এই ট্রান্সফরমেশন বা পরিবর্তনটা সহজ হবে না। এটা হবে নরকের আগুনের ওপর দিয়ে হাঁটার মতো। তোমার শরীর জ্বলবে, মন চাইবে পালিয়ে যেতে, কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি কি প্রস্তুত? প্রথম সূত্র, অদৃশ্য হয়ে যাও, গো ডার্ক। আজ এই মুহূর্ত থেকে আগামী 6 মাসের জন্য তুমি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে, আক্ষরিক অর্থে গায়েব। ফেসবুক ডিঅ্যাক্টিভেট করো, ইনস্টাগ্রাম আনইনস্টল করো, বন্ধুদের আড্ডা, চায়ের দোকানে পলিটিক্স নিয়ে তর্ক, কাজিনদের বিয়েতে গিয়ে মেয়ে দেখা, সব বন্ধ, একদম সব। মানুষ ভাবুক তুমি মরে গেছো, মানুষ ভাবুক তুমি গ্রাম ছেড়ে পালিয়েছ, মানুষ ভাবুক তুমি ডিপ্রেশনে শেষ হয়ে গেছো। কাউকে কোনো জবাব দেওয়ার দরকার নেই। আই এম ওয়ার্কিং অন মাইসেলফ এই স্ট্যাটাস দেওয়ারও দরকার নেই। মনে রাখবে, সিংহ শিকারের আগে গর্জন করে না, সে নিঃশব্দে ওত পেতে থাকে। তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বা একটা রুটিলের মধ্যে বন্দি করে ফেলবে। একে বলে মাঙ্ক মোড বা সন্ন্যাসীর জীবন। এই 6 মাস তোমার জীবনে কোনো আনন্দ থাকবে না, কোনো বিনোদন থাকবে না, কোনো প্রেম থাকবে না। থাকবে শুধু কাজ, ঘুম আর নামাজ। দ্বিতীয় সূত্র, শরীরকে মন্দির বানাও, বিল্ড ইয়োর বডি। তোমার মন যখন ভেঙে চুরমার, তখন শরীরকে গড়তে শুরু করো। এটা কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। কেন জানো? কারণ যখন তুমি জিমে গিয়ে লোহা তোলো, যখন তোমার পেশি ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়, তখন তোমার মস্তিষ্কের মানসিক ব্যথাটা শারীরিক ব্যথায় কনভার্ট হয়ে যায়। ফিজিক্যাল পেন মেন্টাল পেনকে সাপ্রেস করে দেয়। প্রতিদিন সকালে উঠে দৌড়াও, পুশ আপ দাও, শরীর থেকে ঘাম ঝরাও। ঘামের একটা অদ্ভুত শক্তি আছে। ঘাম যখন শরীর থেকে বের হয়, তখন তার সাথে তোমার ভেতরের নেগেটিভিটি, তোমার রাগ, তোমার হতাশা সব বেরিয়ে যায়। তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখবে তোমার শরীরটা পাল্টাচ্ছে, তোমার শোল্ডার চওড়া হচ্ছে, তোমার চেস্ট বাইরে আসছে, তখন অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বেড়ে যাবে। মনে হবে আমি আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, তাহলে আমি আমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। একটা দুর্বল শরীরের মানুষ কখনো শক্তিশালী মনের অধিকারী হতে পারে না। তৃতীয় সূত্র, স্কিল এবং টাকা।
চেজ স্কিলস নট পিপল। খুব তিতকুটে কথা, কিন্তু টাকার বিকল্প শুধু টাকাই। মেয়েরা নিরাপত্তা খোঁজে, সমাজ ক্ষমতা খোঁজে, আর এই দুটোই আসে অর্থনৈতিক স্বাধীনতা থেকে। তুমি যদি ভাবো টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাহলে তুমি বোকা। টাকা দিয়ে সুখ কেনা না গেলেও টাকা তোমাকে সেই স্বাধীনতা দেয় যেখানে তুমি তোমার মতো করে বাঁচতে পারো। টাকা থাকলে তোমার বাবাকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে ধুকে ধুকে মরতে হবে না। টাকা থাকলে তোমার স্ত্রীকে অন্যের কাছে হাত পাততে হবে না। তাই এই 6 মাস পাগলের মতো স্কিল শেখো। ফ্রিল্যান্সিং, কোডিং, ভিডিও এডিটিং বা ছোটখাটো ব্যবসা, যে কোনো কিছু। ইউটিউবে হাজার হাজার ফ্রি রিসোর্স আছে। অজুহাত দিও না যে আমার ল্যাপটপ নেই বা আমার টাকা নেই। যার জেদ আছে সে ভাঙা ফোন দিয়েও বিশ্ব জয় করতে পারে। প্রতিটা দিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি নতুন কি শিখলাম যা আমাকে কালকের চেয়ে 1 টাকা বেশি ইনকাম করতে সাহায্য করবে? প্রেমিকার মেসেজের রিপ্লাই দেওয়ার চেয়ে ক্লায়েন্টের ইমেল বা নতুন কাজের আইডিয়া জেনারেট করা অনেক বেশি লাভজনক। মনে রেখো, পকেটে যখন গান্ধী বা বঙ্গবন্ধুর ছবিওয়ালা কাগজগুলো থাকে তখন বুকের ব্যথা অনেক কম অনুভূত হয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, রবের সাথে কানেকশন, দ্য স্পিরিচুয়াল অ্যাঙ্কা। দেখো ভাই, আমি কোনো হুজুর নই। আমি তোমাকে ওয়াজ করছি না। আমি তোমাকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলছি। মানুষ বেঈমান। আমি, তুমি, আমরা সবাই বেঈমান। আজ আছি, কাল নেই। আজ ভালো ব্যবহার করছি, কাল স্বার্থে আঘাত লাগলে ছোবল দেব। কিন্তু একজন আছেন যিনি কখনো বেঈমানি করেন না। তিনি তোমার সৃষ্টিকর্তা। তোমার ওই মাঝরাতের কান্নাটা বালিশে না ফেলে জায়নামাজে ফেলো। বিশ্বাস করো, এর চেয়ে বড় থেরাপি পৃথিবীতে আর নেই। রাত 3টে যখন তুমি অজু করে সেজদায় গিয়ে ফিসফিস করে বলো, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো, তখন যে শান্তিটা পাওয়া যায় তা পৃথিবীর কোনো মদে, কোনো নারী সঙ্গে বা কোনো বিনোদনে পাওয়া যায় না। মানুষকে তোমার কষ্টের কথা বললে তারা হাসবে বা বিরক্ত হবে, কিন্তু উপরওয়ালাকে বললে তিনি খুশি হন, তিনি শুনতে চান, তিনি অপেক্ষা করেন কখন আমার বান্দা আমার কাছে আসবে। তুমি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও তখন তুমি আর একা নও, তখন মহাবিশ্বের মালিক তোমার সাথে। আর যার সাথে স্বয়ং আল্লাহ আছেন তার আবার একাকিত্ব কিসের, তার আবার ডিপ্রেশন কিসের? তুমি যদি স্পিরিচুয়ালি স্ট্রং হও তাহলে দুনিয়ার কোনো ঝড় তোমাকে নড়াতে পারবে না। তুমি তখন বুঝবে যে এই প্রেমিকা চলে যাওয়া, এই চাকরি যাওয়া, এগুলো সব ছোটখাটো পরীক্ষা। আসল গন্তব্য অনেক দূরে। পঞ্চম সূত্র, আবেগ নিয়ন্ত্রণ, স্টোইসিজম। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর রিয়্যাক্ট করবে না। কেউ তোমাকে গালি দিল, চুপ থাকো। কেউ তোমাকে ছেড়ে চলে গেল, দরজা খুলে দাও। কেউ তোমাকে অপমান করল, মুচকি হাসো। তোমার ইমোশন বা আবেগ হলো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ যখন বুঝতে পারে যে তোমাকে খোঁচা দিলে তুমি রেগে যাও বা তোমাকে ইগনোর করলে তুমি কষ্ট পাও, তখন তারা তোমাকে পুতুলের মতো নাচাতে শুরু করে। হাতের রিমোট কন্ট্রোলটা নিজের কাছে রাখো, কাউকে সেই চাবি দিও না। পাথরের মতো হয়ে যাও। পাথরকে আঘাত করলে পাথরের কিছু হয় না, কিন্তু যে আঘাত করে তার হাত ব্যথা হয়। তুমি হবে সেই পাথর। তোমার চোখের জল, তোমার রাগ, তোমার ভালোবাসা, এগুলো খুব দামি জিনিস। এগুলো যার তার জন্য খরচ করো না, এগুলো জমিয়ে রাখো। এই রাগটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখন কাজ করতে করতে ক্লান্ত লাগবে, যখন মনে হবে আর পারছি না, তখন চোখ বন্ধ করে সেই মানুষগুলোর মুখ মনে করবে যারা তোমাকে বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই প্রেমিকার মুখ মনে করবে যে তোমাকে ছেড়ে অন্য কারো বাইকে উঠেছে। সেই আত্মীয়দের কথা মনে করবে যারা তোমার বাবার সামনে তোমাকে অপমান করেছিল। ওই অপমানগুলো ভোলা যাবে না, ওগুলো হবে তোমার রকেট ফুয়েল। ওই জেদ থেকে শক্তি নাও, বলো আমি ক্লান্ত হতে পারি কিন্তু আমি থামব না। যতক্ষণ না আমি এদের ভুল প্রমাণ করছি ততক্ষণ আমি থামব না। ষষ্ঠ সূত্র, বই পড়ো এবং মেন্টরশিপ নাও। তুমি যা ফেস করছো তা পৃথিবীতে নতুন কিছু নয়। 1000 বছর ধরে পুরুষরা এই কষ্টের মধ্য দিয়ে গেছে। যারা এই নরক পার করে সফল হয়েছে তাদের জীবনী পড়ো। মার্কাস অরেলিয়াস, নেলসন ম্যান্ডেলা বা আমাদের নবীজির জীবনী পড়ো। দেখো তারা কতটা কষ্টের মধ্যে ধৈর্য ধরেছিলেন। বই পড়লে তোমার মেন্টালিটি চেঞ্জ হবে। তুমি তখন আর পাড়ার মোড়ের সস্তা চিন্তার ছেলেদের মতো ভাববে না। তোমার চিন্তা হবে গ্লোবাল, তোমার ভিশন হবে অনেক বড়।
ভাই আমার, এই ট্রান্সফরমেশনটা একদিনে হবে না। প্রথম কয়েকদিন খুব জঘন্য লাগবে, মনে হবে সব ছেড়ে দিয়ে আবার আগের জীবনে ফিরে যাই। মনে হবে একটু ফেসবুকটা চেক করি, দেখি ও কি করছে। কিন্তু খবরদার, ফিরে যাওয়া মানে হেরে যাওয়া। ফিরে যাওয়া মানে আবার সেই অপমানের জীবনে প্রবেশ করা। যখনই দুর্বল লাগবে তখনই নিজেকে মনে করাবে, আমি সাধারণ কেউ নই, আমি একটা ফিনিক্স পাখি, আমাকে ছাই থেকেই উঠতে হবে। তুমি যদি এই প্রসেসটা ফলো করতে পারো মাত্র 6 মাস, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 6 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না। আয়নায় যাকে দেখবে সে এক অন্য মানুষ। তার চোখে কোনো ভয় নেই, কোনো হাহাকার নেই, তার চোখে আছে প্রশান্তি আর আত্মবিশ্বাস। তখন দেখবে যেই মানুষগুলো আজ তোমাকে ব্লক করেছে তারাই ফেক আইডি খুলে তোমাকে ফলো করছে। যেই আত্মীয়রা তোমাকে তাচ্ছিল্য করত তারাই তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করছে। এটাই পাওয়ার, এটাই আসল প্রতিশোধ। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 4-এ আমি তোমাকে শেষ কিছু কথা বলবো। আমি তোমাকে একটা বিদায়ী বার্তা দেব, যা শোনার পর তোমার বুকের ভেতর থেকে ওই ভারী পাথরটা নেমে যাবে। তোমার মনে হবে আকাশটা আর ভারী নয়, আকাশটা এখন পরিষ্কার। তুমি কি প্রস্তুত সেই ফিনিশিং টাচ বা শেষ কথাগুলো শোনার জন্য? আমাদের জার্নি প্রায় শেষ। আমরা অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসেছি, বাস্তবতার তেতো স্বাদ নিয়েছি এবং নিজেকে নতুন করে গড়ার শপথ নিয়েছি। এখন এই শেষ মুহূর্তে আমি তোমাকে একটা ভবিষ্যতের ছবি দেখাতে চাই। চোখ বন্ধ করে একটু ভাবো, আজ থেকে 5 বছর পর তুমি একটা শান্ত বারান্দায় দাঁড়িয়ে আছো। হাতে ধোঁয়া ওঠা কফির মগ, সামনে বিশাল শহর বা কোনো পাহাড়। তোমার পরনে একটা দামি স্যুট বা সাধারণ কিন্তু রুচিশীল পোশাক। তোমার চেহারায় একটা গাম্ভীর্য আছে, কিন্তু কোনো ক্লান্তি নেই। তোমার চোখের নিচে এখন আর কালি নেই, তোমার পকেটে এখন আর শূন্যতা নেই, এবং সবচেয়ে বড় কথা, তোমার মনের ভেতর এখন আর কোনো হাহাকার নেই। তুমি পেছনের দিকে তাকালে, সেই 5 বছর আগের রাতটার কথা মনে পড়ল, যেই রাতে তুমি বালিশে মুখ গুজে কেঁদেছিলে, যেই রাতে মনে হয়েছিল আকাশটা ভেঙে পড়ছে তোমার মাথায়। আজ সেই স্মৃতিটা মনে করে তোমার আর কান্না আসছে না, বরং তোমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল, একটা বিজয়ের হাসি। তুমি মনে মনে বলছো, ধন্যবাদ, ধন্যবাদ সেই সব মানুষকে যারা আমাকে ছেড়ে গিয়েছিল, ধন্যবাদ সেই সব পরিস্থিতিকে যা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, কারণ তারা না ভাঙলে আমি আজ এভাবে গড়ে উঠতে পারতাম না। ভাই আমার, মনে রেখো, জাপানিরা একটা খুব সুন্দর শিল্প মানে, যার নাম কিন্তসুগি। যখন কোনো দামি মাটির পাত্র ভেঙে যায় তখন তারা সেটাকে ফেলে দেয় না, তারা ভাঙা টুকরোগুলোকে সোনা দিয়ে জোড়া লাগায়, ফলে পাত্রটা আগের চেয়েও সুন্দর এবং দামি হয়ে ওঠে। তুমিও সেই ভাঙা পাত্র, তোমার হৃদয় ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, কিন্তু তুমি যদি নিজেকে এই পরিশ্রম, ধৈর্য এবং ঈমানের সোনা দিয়ে জোড়া লাগাতে পারো, তাহলে তুমি হবে মাস্টারপিস, যার গায়ে আঘাতের দাগ আছে, কিন্তু সেই দাগগুলোই তার সৌন্দর্য। যুদ্ধফেরত সৈনিকের গায়ে যদি কোনো কাটাছেঁড়ার দাগ না থাকে, তাহলে সে কিসের যোদ্ধা? তোমার বুকের ওই কষ্টগুলো, ওই অপমানগুলো, এগুলোই তোমার মেডেল, এগুলোই তোমার ট্রফি। এগুলো লুকিয়ে রেখো না, এগুলো তোমাকে মনে করাবে যে তুমি কি কি সহ্য করে এখানে এসেছ। আজ রাতে যখন আবার একা লাগবে, যখন আকাশটা আবার ভারী হয়ে আসবে, তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথা বলো, বলো, তুমি যত খুশি বৃষ্টি ঝরাতে পারো, কিন্তু আমাকে গলাতে পারবে না। আমি মাটির তৈরি পুতুল নই, আমি পাথরের তৈরি ভাস্কর্য। আর একটা শেষ কথা, এই ভিডিওটা শেষ হওয়ার পর বা স্ক্রিপ্টটা পড়ার পর প্লিজ আবার সেই পুরনো রুটিনে ফিরে যেও না, আবার সেই সস্তা বিনোদনে নিজেকে ভাসিয়ে দিও না। আজ রাতটাই হোক তোমার পরিবর্তনের রাত। আজ রাতে আর কান্না নয়, আজ রাতে হবে পরিকল্পনা। খাতা কলম নিয়ে বসো, লেখো আগামীকাল থেকে তুমি কি কি করবে, লেখো তুমি কাকে কাকে জীবন থেকে ডিলিট করবে, লেখো তুমি কোন স্কিলটা শিখবে। চোখের জলকে কালিতে রূপান্তর করো এবং নিজের ভাগ্য নিজে লেখো। মনে রেখো, যখন একটা ছেলে নীরবে কাঁদে, আকাশ ভারী হয় ঠিকই, কিন্তু বৃষ্টির পরেই আকাশ সবচেয়ে বেশি পরিষ্কার হয়। বৃষ্টির পরেই রংধনু ওঠে। তোমার জীবনের বৃষ্টি এখন ঝরছে, ঝরতে দাও, সবটুকু ঝরতে দাও, কারণ এরপর যে রোদটা উঠবে, সেই রোদের তেজ সহ্য করার ক্ষমতা ওই নিন্দুকদের থাকবে না।
তুমি একা নও, আমি আছি তোমার সাথে। আমাদের মতো লক্ষ লক্ষ লড়াকু ভাই আছে তোমার সাথে, যারা প্রতি রাতে নিজেদের সাথে যুদ্ধ করে সকালে বিজয়ী বেশে বেরোয়। তুমি সেই দলের একজন। মাথা উঁচু করো, বুক চিতিয়ে দাঁড়াও, চোখের জল মুছে ফেলো, কারণ রাজার চোখে জল মানায় না। রাজাকে মানায় সিংহাসনে, আর তোমার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। যাও, গিয়ে নিজের রাজত্ব বুঝে নাও।